হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। দুপুরে সিলেটের গোপালগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলা চালানো হয়। এছাড়া এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়ি এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় ছাত্র দলকে দায়ী করেছেন সার্জিস। এছাড়াও এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু, আতিকুর রহমান মুজাহিদ এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। পরে সিলেটে রক্তাক্ত জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আদলেই হামলা চালিয়েছে বিএনপি। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করে। এদিকে আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। সমাজের কিছুই পরিবর্তন হয়নি, ঘুষ দুর্নীতির সাথে জড়িতরাই এখন ভোল পাল্টে জুলাই যোদ্ধা বনে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি বলেন, পরিবর্তনের মানসিকতা তৈরি করতে না পারলে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তনের উদ্যোগ সফল করতে সবাইকে সমর্থনের আহ্বানও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি বিজড়িত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদর্শনীর প্রতিটি ছবিতে উঠে এসেছে অকুতভয় জুলাই যোদ্ধাদের বীরত্ব গাথা। অনুষ্ঠানে জুলাই শহীদ দিবস বিষয়ক বেশ কয়েকটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এলজিআরডি ও তথ্যমন্ত্রী। পরে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পরিবর্তনের জন্যই ছাত্র জনতাকে অনেক মূল্য দিতে হয়েছে। এখন পরিবর্তন করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্তস্রোত বৃথা হয়ে যাবে। স্বৈরাচারী আচরণ আর দেখতে চায় না তরুণ প্রজন্ম। আমরা যারা ক্ষমতায় যাই, একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি, ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটার পরিবর্তন চেয়েছে ছেলেরা, অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। এ সময় আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঘুষখোর দুর্নীতিবাজদের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন। তার হাতকে শক্তিশালী করতে পারলেই জুলাইয়ের আকাঙ্ক্ষার সফলতা আসবে। যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার পদ্ধতি বিক্রি করছে, একইভাবে ভোট পাল্টে দিয়ে চলে আসছে। ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে তিনি সব ধরনের আইনি সহায়তা নিতে পারবেন বলেও জানান মন্ত্রী।
সচিবালয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট সময় আছে, তাই আগস্টে সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার ফাঁসি কার্যকর করা হবে নাকি আপিলের সুযোগ পাবেন তা নিয়ে চলছে বিতর্ক। গত বছর 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 30 দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও তিনি সেটা করেননি। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি জামাত নেতা আবুল কালাম আজাদ 13 বছর পর বিদেশ থেকে দেশে ফিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাজা স্থগিত করে আপিল করেন। শেখ হাসিনাও সে সুযোগ পাবেন কিনা তা সরকারের বিষয় বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। আইনমন্ত্রী বলছেন, তিনি দেশে ফিরলে আইন মোতাবেকই সব কিছু করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে আমি আইনের প্রয়োগটা করব। আইনমন্ত্রী কথা বলেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও। সংবিধানের 123-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী আগামী 21 অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে, সেজন্য সংসদ অধিবেশন প্রয়োজন। আইন অনুযায়ী আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে সংসদের 3য় অধিবেশন শুরু করবার সুযোগ রয়েছে। তাই আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচিত করবার দরকার নেই বলে মনে করছেন আইনমন্ত্রী। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা, তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। আইনমন্ত্রী জানান, দেশে 45 লাখ মামলার জট রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এই বোঝাটা কিভাবে নিরসন করা যায়, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সরকারের পক্ষ থেকে বহুবার গণভোট নিয়ে আপোষের প্রস্তাব দেওয়া হলেও তা জামাত প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অভিযোগ করেন, সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয়করণ করে কোটা প্রথা ফিরিয়ে আনছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেন জামাত আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। জানান, দেশের বিভিন্ন স্থানে হামলা মামলার শিকার হচ্ছেন তারা। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলে হয় জুলাই আবার কি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরের প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সব জায়গায় দলবাজির মাধ্যমে বৈষম্যমূলক কর্মকাণ্ড করছে। আজকে সবই রয়ে গেল, সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বীমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগের জবাবে তিনি আরও বলেন, জামাত আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কোনো ক্রেডিট নেননি কিংবা মাস্টারমাইন্ড বলেও দাবি করেননি। তবে শুরু থেকেই তার দল শিক্ষার্থীদের পাশে ছিল বলে জানান জামাত আমির। আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক
বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতির সাথে প্রতারণা করে বিগত সরকারের পথে হাঁটছে বিএনপি। বড়ত্বের দম্বে অহংকারে কেউ যেন ফেটে না। 3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। গাইবান্ধা জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের সুপারভাইজার পদে সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে সরকার এমন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বসিত তারা। 3 দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এতে 2 দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুরে ঢাকা ত্যাগ করবেন সার্জিও গোর। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। শিল্প কারখানার পাশাপাশি এর প্রভাব পড়েছে পরিবহন ও আবাসিক খাতেও। চাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাসাবাড়িতেও প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। সকালের আলো ফোটার আগেই সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। একের পর এক সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের অপেক্ষা। কখন মিলবে কাঙ্ক্ষিত গ্যাস? ফিলিং স্টেশনে গ্যাসের চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরছেন চালকরা। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর গ্যাসের চাপ বাড়লেও তা দ্রুত শেষ হয়ে যাওয়ায় নতুন করে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। 14-15 ঘন্টা গাড়ি চালাইতে হলে আমাদের গ্যাস দরকার নিম্নত 600 টাকা। এখানে আমরা গ্যাস পাচ্ছি 2 থেকে 250 টাকা। ঠিক মতন গ্যাসটা দিলে ঠিক মতন 4টা ডাল ভাত খাইতে পারতাম, ঠিক মতন চলতে পারতাম, পোলাপান নিয়ে সুখ শান্তি মতন থাকতে পারতাম। সকালে 6টাতে বৈশা রয়েছি, কয়েকটা গাড়ির দিয়া এখন বন্ধ করে দিছে। প্রেশার থাকার কথা যেখানে 200, সেখানে আমাদের প্রেশার আছে 50, সর্বোচ্চ 60। কিন্তু আমরা যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা বন্ধ রেখে প্রেশার উঠাই, আমরা সর্বোচ্চ আধা ঘন্টা চালাইতে পারি। ড্রাইভাররা বলতে যদি দাম বাড়ায় আমাদের সমস্যা নাই, তাও জানি আমরা গ্যাস পাই। শুধু শিল্প কিংবা পরিবহন খাতি নয়, গ্যাস সংকটের প্রভাব দেখা গেছে আবাসিক এলাকাতেও। দিনের বেশিরভাগ সময় পর্যাপ্ত গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। 30-40 বছর ধরে কাজ করি, এ জায়গায় গ্যাসের কোনো সমস্যা ছিল না, এখন গ্যাসের অনেক সমস্যা হয়। এখন কেমনে কি করবো আমি বুঝলাম না কিছু। 8টার সময় আসি, 10টা-11টা বাজে যায় জায়গায় কাজ করণে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে অসহনীয় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ চাইছেন ভোক্তারা।